দেখ স্বাধীন, আমাদেরকে যেতে দে, তোর কিন্তু ভালো হবে না। তুই ভুলে গিয়েছিস বোধ হয়, আমি কিন্তু এই গ্রামের চেয়ারম্যানের মেয়ে। আমার বাবার ক্ষমতা কিন্তু অনেক। তুই চেয়ারম্যানের মেয়ে হোস আর মন্ত্রীর মেয়ে হোস, ওইটা আমার দেখার বিষয় না। তুই আমাদের বাগান থেকে আম পেড়ে নিয়ে গিয়েছিস, তাও আবার না বলে, যাকে বলে চুরি বলে। চেয়ারম্যানের মেয়ে হয়ে চুরি করিস, লজ্জা করে না তোর? আজকের বিচার করতেই হবে, নাইলে তুই এখানে কান ধরে 100 বার উঠবস করবি। না হয়তো তোর বাবার কাছে গিয়ে আমি তোর বিষয়ে নালিশ দেব, তারপর পুরো গ্রামের মানুষ জেনে যাবে যে তুই একটা আমচোর। দেখ স্বাধীন, তুই কিন্তু বেশি বেশি করছিস বলে দিলাম। আমার হাত ছাড়, অনেক ব্যথা লাগছে। এখন আমি কিন্তু চিৎকার দেব, বলবো তুই উল্টাপাল্টা কিছু আমার সঙ্গে করতে চেয়েছিলি। তখন দেখবি উল্টো তুই ফেসে যাবি। ভালো ভালো বলছি, আমাকে ছেড়ে দে। হাসাইলি রে নেহা, তুই যদি চিৎকার দিস তোর মান সম্মান যাবে। আমার কিছুই হবে না, তুই একটা মেয়ে, আমি একটা ছেলে, বুঝলি? এখন কথা কম বল, তোকে যা করতে বলেছি তাই কর। কান ধরে 100 বার উঠবস করবি, নাকি তোর বাবার কাছে গিয়ে তোর নামে নালিশ দেব? আমার কথা শুনে নেহা কি করবে বুঝে উঠতে পারে না। সে আনমনে ভাবতে লাগে, স্বাধীন যেভাবে বলছে, ও যদি আমার বাবার কাছে গিয়ে নালিশ দেয় তাহলে আমার খবর আছে। এমনিতেই বাবা আমার উপর অনেক রেগে আছে। এর থেকে ভালো হয় কান ধরে উঠবোস করি। 10 বার উঠবোস করার পর আমি অজ্ঞান হয়েছি, ওর ভঙ্গিমা করব, তখন ভয়ে স্বাধীন এখান থেকে চলে যাবে। কথাটা আনমনে ভেবে নেহা কান ধরে উঠবস করতে লাগে। 10 বার কান ধরে উঠবস করার পর মাটিতে শুয়ে পড়ে। আমি দেখে অনেকটা অবাক হই, বুঝতে পারি নেহা নির্ঘাত অভিনয় করছে, তাই আমি কিছু বলি না। ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করে ওর মুখে পানি ছিটা দেই। তখন নেহা আবার উঠে পড়ে। আমার দিকে তাকিয়ে ছলছল দৃষ্টিতে নেহা বলতে লাগে, দেখ স্বাধীন, তুই আর আমি তো একই ক্লাসে লেখাপড়া করি, দুজন তো ফ্রেন্ড বললেও চলে। ভুল হয়ে গেছে, তোদের কাছে আম পাড়তে গিয়ে আমি আর কখনো তোদের কাছে আম না বলে পারবো না। এইবারের মতো ক্ষমা করে দে। দেখ, আমি তো মেয়ে মানুষ, 100 বার কান ধরে উঠবোস করতে গেলে অনেক সময় লাগবে আর পা ব্যথা হয়ে যাবে। প্লিজ এইবারের মতো ক্ষমা করে দে। যাক, শেষমেশ তোর মুখ থেকে ক্ষমা শব্দটা শুনতে পারলাম। যা, তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম আমাদের বাগানের আম পাড়তে আসলে 100 বার ভাববি যদি অতটা খেতে ইচ্ছে করে। যাক, শেষমেশ তোর মুখ থেকে ক্ষমা শব্দটা শুনতে পারলাম। যা, তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম আমাদের বাগানের আম পাড়তে আসলে 100 বার ভাববি। যদি অতটাই খেতে ইচ্ছে করে তোর বাবাকে বলবি, তোর বাবা বাজার থেকে কিনে এনে দেবে। আর তা যদি না হয় আমাকে বলবি, আমি পেরে দেব, বুঝলি? আমার কথাটা শুনে নেহা অনেকটা দূরে চলে যায়। তারপর আমার দিকে তাকিয়ে ভেংসি দিয়ে নেহা বলতে লাগে, দেখ, তুই আজ যা করলি মোটেও ঠিক করলি না। এর শাস্তি তো তোকে পেতেই হবে। তুই আমাকে দিয়ে কি বলেছিস? প্লিজ ক্ষমা চেয়েছিস না, দেখবে তোর এমন হাল করব, তোকে পুরো গ্রামের মানুষের সামনে ক্ষমা চাইতে হবে, তাও আবার আমার কাছ থেকে, এই বলে দিলাম। আরে যা যা, আমিও দেখে নেব তুই কিভাবে পুরো গ্রামের মানুষের সামনে তোর কাছ থেকে আমি ক্ষমা চাইব। হ্যাঁ হ্যাঁ। আমার কথা শুনে নেহা অগ্নিদৃষ্টি ধারণ করে আর মনে কিছু একটা ভাবতে ভাবতে নেহা চলে যায়। আমি সেখানে আর না দাঁড়িয়ে থেকে আমার সাইকেল নিয়ে বাসার দিকে রওনা হই। কিছুই বুঝতে পারতেছেন না তাই তো? আসেন আপনাদেরকে খুলে বলি। সাইকেল চালিয়ে বাসায় যেতে যেতে আমি আর নেহা একই স্কুলে লেখাপড়া করি। স্কুল ছুটি হওয়ার পর আমি বাসার দিকে যাব। বাসায় আসার সময় রাস্তার ডান পাশে আমাদের একটা আম গাছ রয়েছে। ঠিক তখনই নেহা আর ওর বান্ধবীরা স্কুলের এক ক্লাস বাকি দিয়ে স্কুল থেকে পালিয়ে আসে আমাদের আম বাগানে আম পাড়ার জন্য। আমি সেখান দিয়ে যাচ্ছিলাম। বাগানের ভিতরে অনেক হইচই শুনতে পাই। সাইকেলটা পাশে রেখে বাগানের ভেতরে ঢুকে দেখি নেহা গাছে উঠে আম পাড়ছে। ওর বান্ধবীরা সবাই নিচে নেমে নেহাকে কোন আম পারবে সেগুলো বলছে। আমি গিয়ে একটা ধমক দিতেই নেহার সব বান্ধবীরা সেইখান থেকে চলে যায়, কিন্তু নেহা ছিল গাছের ওপর। আমাকে দেখে অনেকটা ভয় পায়, ধীরে ধীরে গাছ থেকে নেমে আসে। তারপর কি হলো সব তো জানতেই পারলেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। তারপর কি হলো সব তো জানতেই পারলেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজা দিয়ে বাসার ভিতরে প্রবেশ করি, দেখি মা রান্না করছে। আমি সাইকেলটা পাশে রেখে রুমে গিয়ে ব্যাগ রেখে পোশাক পরিবর্তন করে পুকুরে চলে যাই গোসল দেওয়ার জন্য।
আসলে গ্রাম্য পরিবেশটা যেরকম আর কি। অন্যদিকে নেহা বাগানের দেওয়াল অন্যদিকে নেহা বাগানের দেওয়াল টপকে বাইরে গিয়ে একটু হাঁটতেই দেখে তার সব বান্ধবীরা বেরিয়ে আসে। নেহা দেখে অনেকটা রেগে যায় আর তাদের দিকে তাকিয়ে বলতে লাগে, কুত্তি, তোরা আমাকে বিপদে রেখে সেখান থেকে চলে আসলি। জানিস কি হয়েছে? স্বাধীন আমার সঙ্গে কি করেছে? নেহার কথা শুনে নেহার সব বান্ধবীগুলো নেহার দিকে তাচ্ছিল একটা হাসি দিয়ে একটু প্রশ্নসূচক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলতে লাগে, কিরে নেহা, তোর সঙ্গে স্বাধীন আবার কি করেছে বলতো? বল, থেমে গেলি কেন? না মানে যা হবার তাই হয়েছে, তোদের এসব জানতে হবে না। তোরা আর আমার বান্ধবী না, তোরা সবাই আমার শত্রু। আমাকে বিপদে রেখে চলে এসেছিস। না, তোদের সঙ্গে আর কোনো কথা বলবো না। থাক তোরা, আমি বাসায় যাচ্ছি। আর কেউ আমার বাসা যাবি না, আমার সঙ্গে কথা বলবি না। কথাটা বলেই নেহা গদগদ করে চলে যায়। পেছন থেকে ওর বান্ধবীরা অনেক করে ডাকতে লাগে, কিন্তু নেহা কারো কথাই শুনতে পায় না। তারপর নেহা তার বাসায় চলে যায়। রুমে গিয়ে ব্যাগপত্র টেবিলের উপর রেখে খাটে শুয়ে ভাবতে লাগে কি করে আমাকে শাস্তি দেওয়া যায়। এসব কিছুই ভাবছিল। ভাবতে ভাবতে নেহার মাথায় একটা বুদ্ধি খেলে। ভেবেই নেহা একটা মুচকি হাসি দেয় আর আনমনেই বলতে লাগে, তোর খবর আছে, তোকে পুরো গ্রামবাসীর সামনে আমার পা ধরে মাপ চাবো, দেখে নিস। অন্যদিকে আমি গোসল করা শেষ হলে আমার বাসায় চলে যাই। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলের দিকে ঘুম ভাঙতে ফ্রেশ হয়ে মাঠে চলে যাই ফুটবল খেলার জন্য। তারপর বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাসায় চলে আসি। তারপর পড়ার টেবিলে বসে পড়তে লাগে। এভাবে কাটতে লাগে আমার দিনগুলো। দেখতে দেখতে এসএসসি এক্সাম খুবই কাছে আসে। এসএসসি এক্সাম দেওয়ার জন্য আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে যেতে হয়। সাইকেল নিয়ে না, যাওয়ার একটা ভ্যান রিক্সা ভাড়া করে সব বন্ধুরা একসঙ্গে এক্সাম দিতে যায়। দেখতে গিয়ে এক্সাম শেষ হয়ে যায়। এখন শুধু পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করার পালা। একদিন বিকেলবেলা মাঠে ফুটবল খেলে বিকেল হওয়ার বাসায় আসিলাম। ঠিক তখনই নেহা জঙ্গলের মধ্যে থেকে বের হয়। আমার কাছে এসে নেহা কাদু 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 গলায় বলতে লাগে, স্বাধীন, প্লিজ একটা হেল্প করবি? অনেক বিপদে পড়েছি জানিস। আমি নেহার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বললাম, কি, তুই আবার বিপদে পড়েছিস? তা আবার মানুষ পাসনি, আমার কাছে এসে হেল্প চাইছিস? নিশ্চয়ই তোর এর মধ্যে কোনো কাহিনী লুকিয়ে আছে। না বাবা, আমি তোর কোনো সাহায্য করতে পারবো না। দেখ, দুইজন তো একসঙ্গেই পড়েছি, তুই তো আমার বন্ধু হস। বন্ধু হয়ে বন্ধুর হেল্প করবি না? আমার বাবার পছন্দের একটা পায়েল আমাকে দিয়েছিল পরিয়ে, কিন্তু দুপুরের দিকে বান্ধবীদের সঙ্গে খেলা করার সময় পা থেকে পায়েলটা খুলে পড়ে যায়। সেই দুপুর থেকে খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। সব বান্ধবীরাও চলে গেছে তাদের বাসাতেই। আমি যদি খালি পায়ে বাসায় যাই, তা আবার যদি আমার বাবা দেখে, তাহলে আমাকে মেরে ফেলবে। তুই প্লিজ একটু সাহায্য কর, আমাকে পায়েলটা খুঁজে দে। কথাটা বলে নেহা কান্না করে দেয়। বুঝতে পারি নির্ঘাত নেহা বিপদে পড়েছে। তাই আমি বাগানের ভিতরে যাই নেহার পায়েল খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজি করি, অন্ধকারে তেমন একটা দেখা যায় না। তারপরও অনেক খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সেইখান থেকে আসতে যাব, ঠিক তখনই নেহা আমার গলাটা চেপে ধরে। তার শরীরের সঙ্গে আমার শরীর আটকে নেয়। আমি যেন নিমিষেই হতভম্ব হয়ে যাই। কি করছে এগুলো নেহা? আমি নেহাকে আমার কাছ থেকে ছাড়ানোর জন্য বলি, নেহা কি করছিস এগুলো? তুই ছাড়, আমাকে ছাড়, বাসায় যেতে হবে। তোর মতো আমায় একদমই ভালো লাগছে না। আমার কথা শুনে নেহা মুখের দিকে তাকিয়ে দেখি একটা বাঁকা হাসি হেসে দেয়। তারপর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মতলব দেখেছিস কি? এখন তো শুধু শুরু, বাকিটা না হয় একটু পরে বুঝতে পারবি। কথাটা বলে নেহা চিৎকার করতে লাগে। নেহার কাছ থেকে আমি অনেক ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু এত শক্ত করে ধরেছে যে আমি তার কাছ থেকে ছাড়াতে পারছি না। ঠিক তখনই রাস্তা দিয়ে যাচ্ছিল বিকেলের বেলা কাজ করে মাঠ থেকে সবাই নেহা চিৎকার শুনতে পেয়ে বাগানের মধ্যে চলে আসে। বাগানের ভেতরে এসে দেখে আমার নেহা এমনভাবে জোরাজোরি ধরে আছি আর নেহা চিৎকার করছে। তাই তারা আমাকে এসে নেহার কাছ থেকে ছাড়িয়ে নেয়। তারপর সেখান থেকে একটা লোক এসে আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি সামনের দিকে তাকিয়ে দেখি লোকটা আর কেউ না, আমার বাবা। অন্যদিকে বাবাও আমাকে এইখানে নেহার সঙ্গে এমন অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তারপর নেহা কান্না করতে করতে বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, চাচা, আপনাদের বাগানে এসেছিলাম আম পেড়ে খাওয়ার জন্য, আর স্বাধীন আমাকে জোর করে। কথাটা সম্পূর্ণ না হওয়ার আগে নেহা ভ্যা ভ্যা করে কান্না করতে লাগে। নেহার নেখা কান্না দেখে সবাই আমাকে কথা শোনাতে লাগে। অন্যদিকে বাবার হাতে ছিল
ধান বহনের জন্য একটা বাস। ঠিক ওই বাসটা দিয়ে সকলের সামনে বাবা আমাকে মারতে লাগে। মারতে মারতে আমার গা বেয়ে রক্ত বের হতে লাগে, কিন্তু বাবা আমাকে মারা থামায় না। মারতে মারতে এক পর্যায়ে বাবা বলতে লাগে, তোকে নিয়ে কত গর্ব করতাম, বলতাম আমার ছেলে অনেক ভদ্র, পড়ালেখায় অনেক ভালো ছেলে, আর সেইখানে কিনা তোর মনের ভিতর এই রকম। তুই কি করে একটা মেয়ের সঙ্গে এমন কাজ করতে পারলি? তোর কি বিন্দুমাত্র লজ্জা লাগলো না? আজ এই মেয়েটার এই সর্বনাশ করতে নিয়েছিলি? এই মেয়েটাকে কে বিয়ে করতো? হ্যাঁ, আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু বাবা কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতে এক এক করে পুরো বাগান লোক দিয়ে ছেয়ে যায়। এখান থেকে ওখান হতে হতে পুরো গ্রামবাসী জেনে যায় যে আমি নেহার সঙ্গে উল্টাপাল্টা কিছু করতে নিয়েছিলাম। শেষমেশ চেয়ারম্যানের কানে গিয়ে পৌঁছায় তার মেয়ের সঙ্গে আমি খারাপ কিছু করতে চেয়েছিলাম। রেগে চেয়ারম্যান একদম তার কাল রাগী লালবর্ণ ধারণ করে তার মোটরসাইকেল নিয়ে বাগানে এসে দেখে সবাই দাঁড়িয়ে আছে আর বাবা আমাকে মারছে। বাবার কাছে এসে চেয়ারম্যান বাবার হাত থেকে বাঁশের ফালটাটা নিয়ে সে আরো জোরে জোরে আমাকে আঘাত করতে লাগে। আমার কিছু সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি একটা খাম্বার সঙ্গে আমাকে বেঁধে রেখেছে। চারিপাশে অনেক মানুষের ভিড়। হাত পা পিঁপড়া কামড়াচ্ছে, অনেক ব্যথা লাগছে। মাথার পিছে শিশি করছে, যেন মাথাটা ছিঁড়ে এখন পড়ে যাবে। এমন অবস্থায় আমার জ্ঞান ফেরাতে চেয়ারম্যান এসে আমার গালে আবার 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। আমার গালে থাকা রক্ত চেয়ারম্যান সাহেবের হাতে লেগে যায়। তারপর চেয়ারম্যান সাহেব তার একটা চামচাকে ডাক দিয়ে বলতে লাগে, সামাদ, যা পানি নিয়ে আয়। এই ছোট লোকের বাচ্চার রক্ত আমার হাতে লেগেছে, ধুতে হবে না? না ধুলে আমার গা ঘিন ঘিন করতে থাকবে। কথাটা আমার বুকে তীরের মতো বিঁধে। তারপর সামাদ পানি নিয়ে আসলে চেয়ারম্যান তার হাত ধৌত করে নেয়। আমি পাশের দিকে তাকিয়ে দেখি বাবা মাটিতে মুখ হয়ে তাকিয়ে আছে। আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে পুরো গ্রামের ছেলে মেয়ে সবাই সেইখানে উপস্থিত। তখনই সেইখানে পুলিশ অফিসারের আগমন হয়। এসেছেন পুলিশ ইন্সপেক্টর? আসেন আসেন, এইখানে বসেন। আজকে একটা ধর্ষকের শাস্তি দিতে হবে। দেখি গ্রামবাসী কি সিদ্ধান্ত নেয়, আর আমার সিদ্ধান্তে তারা একমত হয় কিনা। তারপর চেয়ারম্যান সাহেব অর্থাৎ নেহার বাবা নেহাকে ডাক দেয়। তারপর নেহা তার অভিনয় শুরু করে সকলের সামনে। আমি শুধু নেহার দিকে তাকিয়ে ভাবছি, একটা মেয়ে কিভাবে এত সুন্দর করে অভিনয় করে। আমি কি এমন ক্ষতি করেছি ওর? ও ভুলেই তো গিয়েছি। ওকে না একদিন কান ধরে উঠবস করেছিলাম, আমার কাছ থেকে ক্ষমা চেয়েছিলাম। সেই প্রতিশোধ হয়তো বা ও নিচ্ছে। সামান্য কান ধরে উঠবস করার কারণে আমাকে পুরো গ্রামের মধ্যে এমন করে চুনকালি মাখালো। ওর কি হবে? ও তো বড়লোক বাবার একমাত্র মেয়ে, কিন্তু আমার বাবা মার আমি একমাত্র ছেলে। আমি ব্যতীত আমার বাবা মাকে কে দেখবে? এসবই ভাবছিলাম। তারপর চেয়ারম্যান সাহেব সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখেন, আজ আমার মেয়ের সঙ্গে ওই ফকিন্নির বাচ্চা এমন করতে গিয়েছিল, কাল আপনার মেয়ের সঙ্গে, তারপরের দিন আপনার মেয়ের সঙ্গে। তো একে কি এই গ্রামে রাখা যাবে? নেহার বাবার কথা শুনে সবাই না না বলতে লাগে। যেখানে পুরো গ্রামবাসী আমাকে অনেক ভালোবাসতো, আর সেখানে পুরো গ্রামবাসী আমাকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য নানা বলছে। তাহলে আর কি করার? আমি সিদ্ধান্ত নিয়েছি, ওর মা আর বাবা তো কোনো ক্ষতি করেনি, তাহলে ওর মা আর বাবা গ্রামেই থাকবে। আর পুলিশ ইন্সপেক্টরকে ডাক দিয়েছি এই জন্য, যেন এর মতো ধর্ষক আর এই পৃথিবীতে বেঁচে থাকতে না পারে। আমি পুলিশ ইন্সপেক্টরের হাতে তুলে দিচ্ছি। ওনারা আইনের সহযোগিতায় যা ইচ্ছা তাই করবে। ওর আজীবন কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। চেয়ারম্যান সাহেবের মতো ধর্ষক ছেলে এই গ্রামের কোনঠায় নেই। ওকে এই গ্রাম থেকে বের করে দিন, পুলিশের হাতে তুলে দিন, আইনই ওকে শাস্তি দেবে। আমি শুধু তাকিয়ে থেকে সবার কথোপকথন শুনছি। আমার চোখ এখন বন্ধ হওয়ার উপক্রম। অনেক কষ্ট করে চোখ খুলে রেখেছি। একটু পর একটা লোক এসে আমাকে খামের থেকে দড়ি খুলে দেয়। পায়ে অনেকটা অংশ ফুলে 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 গেছে। পিঁপড়া কামড়িয়েছে অনেক অনেক জায়গায়। লোকটা দড়ি খুলতে গিয়ে তার হাতে অনেকগুলো পিঁপড়া কামড় দেয়। এতে লোকটা আহা করে চিৎকার দিয়ে ওঠে। এই দৃশ্য দেখে বাবার দিকে তাকিয়ে দেখি বাবার চোখ বেয়ে পানি বের হচ্ছে। লোকগুলোর মাঝে আমি মাকে অনেক করে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু মাকে আমি কোথাও দেখতে পেলাম না। হয়তো আমার এমন করুণ কাহিনী মা দেখতে চায় না, তাই হয়তো এখানে আসিনি।
তারপর পুলিশ তার একটা কনস্টেবলকে ডাক দেয়। আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে লাগে। গাড়িতে বসালে আমি পুলিশ ইন্সপেক্টরের পা জড়িয়ে ধরে বলতে লাগি, স্যার বিশ্বাস করেন আমি কিছুই করিনি। চেয়ারম্যানের মেয়ে আমাকে অযথা মিথ্যা অপবাদ দিয়েছে, আমি কিছুই করিনি, বিশ্বাস করেন। কিন্তু পুলিশ আমার কোনো কথাই শুনতে পারে না। তাদের পুলিশ জিপটা টান দিয়ে গ্রাম থেকে বের হয়ে মেন রাস্তায় উঠে ঠিক তখনই তাদের জিপ অর্থাৎ গাড়ি বন্ধ করে দেয় পুলিশ ইন্সপেক্টর। তা আমার কাছে এসে বসে বলতে লাগে। আমি পুলিশের কথা শুনে অনেকটা বাধ্য হয়ে যাই। পুলিশের কাছে এসে ওনার পা জড়িয়ে ধরে বলতে লাগে, বাবা দেখো, তোমাকে দেখতে অনেক স্মার্ট ভদ্র একটা ছেলে মনে হচ্ছে। আমি অনেকের কাছে খোঁজ নিয়ে দেখেছি, তোমার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, অনেক মেধাবী, আর গ্রামের সব থেকে ভালো ছেলে তুমি। তোমার কথা আমি বিশ্বাস করেছি। আমি একবার মেয়েটার দিকে তাকিয়েছিলাম, আমি ওর মুখে বাঁকা হাসি দেখেছিলাম, বুঝতে পারি নির্ঘাত ওর মধ্যে কোনো সমস্যা আছে। তারপর চেয়ারম্যান স্যার যখন ওনার মেয়েকে বাসার মধ্যে নিয়ে গিয়ে তখন তার মেয়ে গদগদ করে সত্যি কথা বলে দেয়। আমি বাইরে থেকে সব কিছু শুনছিলাম, কিন্তু কিছুই বুঝতে দিইনি। আমি কি করব বলো তো এখন? একটাই সাহায্য করতে পারি, তোমাকে ছেড়ে দিতে পারি। তুমি গ্রামে ফিরে না গিয়ে ঢাকায় চলে যাও। আর এই নাও কিছু টাকা। জানি না এই টাকা দিয়ে তোমার আদৌ হবে কিনা, এইটুকু জানি এইটুকু টাকা দিয়ে তুমি ঢাকায় যেতে পারবে। তারপর তুমি তোমার মতো করে সব কিছু গুছিয়ে নিও। আঙ্কেল আপনি আমার অনেক সাহায্য করলেন। আমার বাবা মা যেখানে আমাকে বিশ্বাস করেনি সেখানে আপনি আমাকে বিশ্বাস করেছেন। আপনি তো সব সত্যি জানেন। জানি না আদৌ কখনো গ্রামে যেতে পারবো কিনা, কিন্তু একটা কথা আঙ্কেল, চেয়ারম্যানের অত্যাচারে পুরো গ্রামে নাজেহাল অবস্থা। আমার বাবা মার দিকে একটু খেয়াল রাখেন। চেয়ারম্যান আমার বাবা মার উপর এখন অনেক অমানবিক নির্যাতন শুরু করবে। আমি হয়তো বা তাদের পাশে দাঁড়িয়ে তা মোকাবেলা করতে পারবো না। আচ্ছা, তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। আসলে আমার হাত চেয়ারম্যানের উপরে নেই। চেয়ারম্যানের কথা মতোই আমাদের চলতে হয়। ধরতে গেলে একরকম, তাই আমরা তার উপরে কোনো ব্যবস্থা নিতে পারি না। কিন্তু এইটুকু কথা দিচ্ছি যে তোমার বাবা মার উপরে আমি নির্যাতন হতে দিব না। আমি মাঝে মাঝে গিয়ে খোঁজ নিব তাদের। এখন এখানে আর অপেক্ষা করো না, চলে যাও তোমার বাবা মাকে দেখে। যা মনে হলো তারা তোমার খোঁজ খুব একটা নিবে না। তারা আসলে বলে দিব তোমাকে কোর্টে চালান করে দিয়েছি। তারপর কোর্ট তোমাদের কি করবে তা জানি না। আর এই নাও আমার নাম্বার, যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমাকে ফোন করো। আঙ্কেল সবাই বলে পৃথিবীতে নাকি ভালো মানুষ নেই। আমার সহযোগকে দেখা আপনি একজন, জানি না আপনি এখানে না থাকলে অন্য কেউ থাকলে কি হতো আমার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই দিন কখনো শোধ করতে পারবো কিনা জানি না। কথাটা বলেই আমি পুলিশের কাছ থেকে টাকা আর ফোন নাম্বার নিয়ে চলে যাই। গায়ে অনেকটা অংশে থেকে রক্ত লেগে আছে। একটা টেবিলে গিয়ে গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেই। গায়ে থাকা টি শার্টটা ছিঁড়ে গেছে, প্যান্টটা অনেক অংশে ছিঁড়ে গেছে। এমন অবস্থায় কেউ দেখলে মনে করবে আমি ফকির, কেউ বাসে উঠতেও দেবে না। তাই আমাকে সুন্দর পোশাক কিনতে হবে। হাতের দিকে তাকিয়ে দেখি 5,000 টাকা, যা দিয়ে ঢাকায় অনায়াসে যাওয়া যাবে। তারপর একটা শপিং মলে চলে যাই, নতুন পোশাক কিনে সেগুলো পরে নেই। তারপর বাস স্টেশনে এসে ঢাকায় যাওয়ার জন্য একটা বাসের টিকিট কেটে নেই। তারপর বাস স্টেশনের চেয়ারের উপর বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগে। বাস আসার একটু পর বাস চলে আসে। তারপর বাসে উঠে বসে পড়েছি। আর বাস আপন গতিতে চলছে। আমি বাইরের দিকে তাকিয়ে বাইরের মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করছি। নিমেষে যেন আমি ভুলে যাই কিছুক্ষণ আগে আমার সাথে ঘটে যাওয়া সব কাহিনীগুলো। হঠাৎ সব কথা মনে পড়ে যায়। বুকের ভেতর চিনচিন করতে লাগে। আনমনে কথাগুলো ভাবতে লাগে। ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়ে যায়। ঢাকায় চলে আসি। বাস ব্রেক করলে হেল্পার আমার কাছে এসে বলতে লাগে, মামা নামেন নামেন, এটাই আমাদের বাসের লাস্ট স্টপেজ। এখান থেকে বাস আর কোথাও যায় না। আপনি কই যাবেন? এখানে নামলে অনেকগুলো বাস পাবেন, যেখানে যাবেন সেই বাসে উঠে পড়বেন। তারপর আমি বাস থেকে নেমে পড়ি। অনেক ক্ষুধা লাগায় এবাস ওবাস তাকিয়ে একটা হোটেল খুঁজি, কিন্তু কোথাও পাই না। তারপর একটা টি স্টলে যাই, 1 কাপ চা রুটি খেতে লাগে। হাতের দিকে তাকিয়ে দেখি আর মাত্র 3,000 টাকা আছে। এই দিয়ে যেভাবে হোক আমাকে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। তারপর রাস্তা দিয়ে হাঁটতে লাগে। এক এক করে যতগুলো রেস্টুরেন্ট সবগুলোতে জিজ্ঞেস করি, তারা লোকলে বেগে না, কিন্তু সর্বদাই সবাই না বলে দেয়। দেখতে দেখতে রাত হয়ে যায়। কোনো উপায় খুঁজে না পেয়ে রাস্তার পাশে বসে পড়ে একটা বাড়ির সামনে। রাত অনেক গভীর হয়ে যায়, কিন্তু আমার দুই চোখে কোনো ঘুম নেই।
আমি সামনের দিকে তাকিয়ে থাকি। গাড়ি যাচ্ছে আসছে সেগুলো দেখছি। অনেকটা রাত হওয়ায় রাস্তা দিয়ে ঠিক তেমন একটা গাড়ি যাওয়া আসা করছে না। যেখানে দিনের বেলায় একের পর এক গাড়ি হয় নাই, শব্দে কানের দপাডাপা হয়ে যায়, সেখানে এখন একদম নীরবতা। ঠিক তখনই হঠাৎ করে ঠাস করে একটা শব্দ হয়। পেছন দিকে তাকিয়ে দেখি একটা লোক হাতে একটা বসা দেওয়ার টোপকে নিচে নামছে। আমি দেখি বুঝতে পারি এটা নির্ঘাত চোর। তখন আমি চোর চোর বলে চিৎকার দিই। আমার কথা শুনে চোরটা দৌড় দেয়। আমি চোরের পিছনে দৌড় দিই, তার হাত থেকে ব্যাগটা কেড়ে নেই। বেটা চোর সেইখান থেকে দৌড়ে চলে যায়। আমি দৌড়াতে দৌড়াতে সেই বাসার সামনে চলে আসি। দেখি বাসার দরজা খোলা, বাইরে একটা লোক এপাশ ওপাশ তাকিয়ে কিছু একটা দেখছে। আমি লোকটার কাছে গিয়ে ব্যাগটা তার দিকে এগিয়ে দিয়ে বলি, আঙ্কেল এ নেন, এটা আপনার ব্যাগ, চোর নিয়ে চলে গিয়েছিল। আমি এখানে বসেছিলাম, হঠাৎ শ্বাস করে শব্দ হয়। পেছনের দিকে তাকিয়ে দেখি একটা ব্যাগ, কাঁধে লোকটা নামছে। তারপর তাকে দাওয়া দিয়ে ব্যাগটা তার কাছ থেকে নিয়ে আসি। এই নেন। আমার কথা শুনে লোকটা আমার দিকে বড় বড় দৃষ্টিতে তাকায়, তারপর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা বাবা, তুমি কি একটা বারো ব্যাগটা খুলে দেখেছো এর ভেতরে কি আছে? এটা আপনার, বিনা পারমিশনে কারো কিছু খুলে দেখবো কেন? এটাতে সোনা টাকা পয়সা যা বোধ হয় তাই থাকুক না কেন। আমার কথা শুনে আঙ্কেল ব্যাগটা খুলে আমার দিকে বেরিয়ে দেয়। ব্যাগ ভর্তি টাকা, প্রায় আনুমানিক 3-4 কোটি টাকা হবে, আর অনেক স্বর্ণ অলংকার। আমি তো এইগুলো থেকে অবাক হয়ে যাই। আঙ্কেল, এত টাকা? আপনাদের বাসায় এতগুলো টাকা রেখে দেওয়া উচিত হয়নি। চোর এসেছে, আর যদি আমি না থাকতাম তাহলে সবগুলো টাকা তো চোর নিয়ে যেত। হ্যাঁ বাবা, দারোয়ান খুঁজছি আজ 1 মাস ধরে, কিন্তু পাচ্ছি না। কি আর করব বলো, এত বড় বাড়ি, শুধুমাত্র আমি আর তোমার আন্টি থাকি। আমার কোনো ছেলে মেয়ে নেই যে তাদেরকে নিয়ে থাকবো। আমি কিছু একটা চিন্তা করে আঙ্কেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, আঙ্কেল আপনার তো দারুণ লাগবে তাই না? নাইট গার্ড তো আমি আপনার বাসায় নাইট গার্ড হয়ে থাকবো। বিনিময়ে আমাকে থাকার জায়গা, খাবার দিলেই হবে, এর থেকে বেশি কিছু লাগবে না। আমার কথা শুনে আঙ্কেল অবাক হয়ে যায়। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলতে লাগে, তুমি এইটুকু ছেলে হয়ে নাইট গার্ড থাকবে? তোমার জীবনে রিস্ক হয়ে যাবে না? আর তুমি এত রাতে এইখানে কেন? তোমার বাড়িঘর নেই? তোমার বাড়িতে যাও, দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরের ছেলে। তারপর আমি আঙ্কেলের সামনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে আঙ্কেলকে আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কালো অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত বলি। বাবা, তুমি এত ছোট ছেলে হয়ে তোমার জীবনে এত কিছু ঘটে গিয়েছে, আসলে অনেক দুঃখ লাগছে তোমার উপর। আসো, ভেতরে আসো। কথাটা বলেই আঙ্কেল আমার হাত ধরে বাসার ভেতরে নিয়ে যায়, তারপরে ভালোভাবে দরজা লাগিয়ে দেয়। বাড়ির ভেতরে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে যাই। জীবনে কখনো এত সুন্দর বাড়ি এর আগে দেখিনি। আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখি একটা মধ্যবয়স্ক মহিলা। বুঝতে পারি এটাই আঙ্কেলের স্ত্রী। আমাকে দেখে আন্টি বলতে লাগে, কে এই ছেলে? আর এত রাতে চোর চোর বলে চেঁচামেচি করলো কে? আমরা দুজন তো ঘুমিয়ে পড়েছিলাম। চোর এসে আমাদের পুরো বাসায় যেখানে যেখানে টাকা, স্বর্ণ, অলংকার আছে সব চুরি করে নিয়ে যাচ্ছিল। আর এই ছেলেটাই চোরের হাত থেকে আমাদের সেই টাকাগুলো বাঁচিয়েছে। এই ব্যাগের ভিতর সব আছে, আর এটাই হচ্ছে আজ থেকে আমার ছেলে। আল্লাহ তাআলা আমাদেরকে ছেলে মেয়ে দেয়নি, হয়তো তিনি চেয়েছে এইটাই হবে আমাদের ছেলে। কথাটা বলেই আঙ্কেল সোফায় বসে পড়ে। তার দেখা দেখি আমিও গিয়ে সোফায় বসে পড়ি। আন্টি পাশে এসে বসে পড়ে। তারপর আন্টিকে উদ্দেশ্য করে আঙ্কেল শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে। আন্টি আঙ্কেলের কথা শুনে তার চোখ বেয়ে অশ্রু এক ফোঁটা বের হতে যাবে, হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলে। আর আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, এতটুকু ছেলে হয়ে তোমার জীবনে এত কিছু ঘটে গেছে, আমি নিজেই ভেবে তো অবাক হয়ে গেছি। আর শোনো, আজ থেকে তুমি আমাদের ছেলে। যখন যা দরকার আমাদেরকে বলবে, আর আমাকে আন্টি বলবে না, মা বলে ডাকবে। আর তোমার ওই আঙ্কেলকে আঙ্কেল না, বাবা বলে ডাকবে, কেমন? আমি কখনো ভাবতেও পারিনি অচেনা, চেনা নাই, জানা নাই একটা লোক আমাকে এত ভালোবাসবে। আমি তো পুরো অবাক হয়ে যাই তার কথা শুনে। আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর আন্টি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে আমাকে দেয় খাওয়ার জন্য। আমার মুখ দেখে তারা বুঝতে পারে আমি হয়তো অনেক ক্ষুধার্ত। খাওয়া দাওয়া শেষ করে আঙ্কেল আর আন্টিও, সরি এখন তো আর আঙ্কেল আন্টি বলা যাবে না, আবার মা বাবা। তারপর বাবা আর মা আমাকে একটা রুম দেখিয়ে দেয় আর বলে, বাবা, আজ থেকে তুমি এই রুমটাতেই থাকবে। তোমার পছন্দ হয়েছে কিনা বলো। আর নিচে আরো অনেক কয়েকটা রুম আছে, এগুলো দেখো, যে রুমটা তোমার পছন্দ হয় ওটাতেই থাকবে। আমি রুমটা ভালোভাবে দেখে বলি, আন্টি এত সুন্দর রুম আমি আমার জীবনে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম।
অনেক পছন্দ হয়েছে আমার। আর আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, আদৌ কি এই ভালোবাসা রাখতে পারবো কিনা? আমি তো চেয়েছিলাম আপনাদের বাসায় সামান্য একটা দারোয়ান হিসেবে থাকতে, কিন্তু আপনার এই ভালোবাসায় আমি ব্যাহত। তুমি কি আমাদেরকে পর মনে করো নাকি? আর পর মনে করো আর যাই করো, আমাকে কিন্তু আর আন্টি বলে ডাকবে না, মা বলে ডাকবে। তোমার আঙ্কেল আর আমি বিদেশে গিয়ে পর্যন্ত চেষ্টা করেছি একটা ছেলে হওয়ানোর জন্য, কিন্তু পারিনি। আমাদের ছেলে মেয়ে কেউ নেই। তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তার চাকরি থেকে অবসর নিয়েছে। এই সয় সম্পত্তি কে দেখবে? আমার আর বৃদ্ধ হয়ে গেলে আমাদেরকে দেখভাল কে করবে? কথাটা বলছিল আর মা অর্থাৎ আন্টি কান্না করছিল। আমি আন্টির চোখ থেকে পানি মুছে বলতে লাগি, চিন্তা করছেন কেন? এখন তো আমি আছি। আমি আপনাদের ছেলে না? আমি আপনাদের ছেলে, তাই আর কোনো চিন্তার বিষয় নেই। এখন আপনাদেরকে আমি দেখভাল করে রাখবো। আমার কথা শুনে আন্টি আর আঙ্কেল এসে আমাকে জড়িয়ে ধরে। তারপর তাদের সঙ্গে আরো অনেক কথা বলে ঘুমিয়ে পড়ি। কখনো ভাবতেও পারিনি আমার জীবন এক অন্য মোড় নেবে। খাটের উপর শুয়ে থেকে আনমনেই ভাবছিলাম কথাগুলো। কি হয়ে গেল আমার জীবনের সঙ্গে? ঘুম ভেঙে যায় সকালবেলা আজানের শব্দে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আঙ্কেল অর্থাৎ বাবা বাইরে নামাজ পড়তে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, আঙ্কেল সরি, বাবা আপনি চলেন, আমিও নামাজ পড়তে যাব। আপনিও কি নামাজ পড়তে যাবেন নাকি? হ্যাঁ, আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, চলো। তারপর আমি আর আঙ্কেল বাসা থেকে বের হয়ে মসজিদে যাই নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে বাইরে এসে একটু হাঁটাহাঁটি করি। আঙ্কেলের সঙ্গে ফুটপাত দিয়ে দেখি অনেক আমার বয়সী ছেলে শুয়ে আছে ফুটপাত দিয়ে। এক একজনের শরীরে নোংরা পোশাক আশাক বস্ত্র জড়ানো। হয়তো বা কালকে রাতে যদি আঙ্কেলের সঙ্গে পরিচয় না হতো আমার স্থানও এখানেই হতো। এদের মতো আমাকেও ফুটপাতে থাকতে হতো। আর মনে কথাগুলো ভাবছিলাম। আমার ভাবনার ব্যাঘাত ঘটে আঙ্কেলের কথা শুনে। কি ভাবছো ওই দিকে তাকিয়ে? নিশ্চয়ই ভাবছো যদি আমরা তোমাকে আমাদের বাড়িতে থাকতে না দিতাম, আশ্রয় না দিতাম, তাহলে তোমার স্থান ওইখানে হতো, তাই না? আল্লাহ যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে। কথাটা বলে আঙ্কেল মুচকি একটা হাসি দেয়। আমি তারপর তার সঙ্গে ফুটপাত দিয়ে আর একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। বাসায় এসে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে আঙ্কেলের সঙ্গে টিভি দেখছিলাম। ঠিক তখনই আন্টি একটা ট্রেতে করে চা নিয়ে আমাদের সামনে আসে। আঙ্কেলের দিকে আমার দিকে চা এগিয়ে দিয়ে বলে, জানি না বাবা তুমি কেমন চা পছন্দ করো, বাট আমি তো আর তোমার আঙ্কেল সুগার নেই না। দেখো তো কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। আমি চায়ের কাপে একটা চমক দিয়ে বুঝতে পারলাম চাতে বিন্দু পরিমাণ হয়তো বা ডায়াবেটিস হবে। এই ভয়ে আঙ্কেল আর আন্টি চিনি খায় না। তারপর আন্টিকে উদ্দেশ্য করে বলি, জানা না আন্টি, এরকম চা এর আগে কখনো খায়নি তো, চিনি নেই, তাই এরকম যেন লাগছে, বাট খাইতে খাইতে অভ্যাস হয়ে যাবে। আমার কথা শুনে আন্টি মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর আন্টি আঙ্কেলের সঙ্গে বসে আড্ডা দিতে লাগে। এইভাবে অনেকটি সময় পার হয়ে যায়। তারপর আমরা রুমে চলে যাই। রুমে বেলকনি থেকে বাইরের পরিবেশটা উপভোগ করতে লাগি। ঠিক তখনই পেছন থেকে আমার কাঁধে কেউ একজন হাত রাখে। পিছনের দিকে তাকিয়ে দেখি আঙ্কেল। আমি আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল কিছু বলবেন আপনি? হ্যাঁ বাবা, তোকে কিছু বলার জন্য এসেছি। তুই কতদূর পর্যন্ত পড়ালেখা করেছিস? না মানে আঙ্কেল, এবার এসএসসি পরীক্ষা দিয়েছি সত্য, পরীক্ষার রেজাল্ট কালকে বের হয়েছে, এখন পর্যন্ত দেখা হয়নি। আমার কথা শুনে আঙ্কেল আমার হাত ধরে একটা রুমের মধ্যে নিয়ে যায়। দেখে রুমের রাখা কোনায় কম্পিউটার রাখা, আর আঙ্কেল যে কম্পিউটারটা টাইপ করতে লাগে। তারপর রোল রেজিস্ট্রেশন নাম্বার জিজ্ঞেস করলে বলে দিলে সে রেজাল্ট দেখতে লাগে। রেজাল্ট দেখে আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলতে লাগে, বাবা তুমি তো অনেক ভালো রেজাল্ট করেছো, জিপিএ 5 পেয়েছো। তোমার লেখাপড়ার প্রতি দেখছি অনেক মনোযোগী। তোমাকে আমি আগামীকালকে কলেজে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেব। তোমাকে আমি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করাবো। আমি আঙ্কেলের কথা শুনে অনেকটা বাকরুদ্ধ হয়ে যায়, অনেকটা খুশি হই পরীক্ষার রেজাল্টের কথা শুনে। ঠিক তখনই মনে পড়ে যায় মা বাবার কথা। বাবার ফোন নাম্বারটা আমার মনে ছিল, কিন্তু বাবাকে ফোন করব না, সে ফোন করে উল্টো আমাকে উল্টাপাল্টা কথা বলবে। আঙ্কেলকে উদ্দেশ্য করে বলি, আঙ্কেল আপনার ফোনটা দিবেন, আমি একজনকে ফোন করে বলতাম, সে হয়তো আমাকে নিয়ে অনেক চিন্তায় আছে। আমার কথা শুনে আঙ্কেলটা ফোন আমার দিকে এগিয়ে দেয়। আমি আঙ্কেলের ফোনটা নিয়ে রুমে চলে যাই। তারপর শার্টের পকেট থেকে নাম্বারটা বের করে ফোন করি। 2 বার রিং হতে রিসিভ হয়। সালাম দিলেই ওই পাশ থেকে বলতে লাগে, আসসালামু আলাইকুম, কে?
আমি সালামের উত্তর নিয়ে বলতে লাগি, আঙ্কেল আমি স্বাধীন, যাকে আপনি রাস্তা থেকে ছেড়ে দিয়েছিলেন মনে আছে? ওই যে গ্রামে ধর্ষণের চেষ্টা করেছিলাম মিথ্যা অপবাদে। হ্যাঁ বাবা, চিনতে পেরেছি। ও তুমি? তা তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক ভালো আছি। তারপর পুলিশ আঙ্কেলকে সব কথা খুলে বলতে লাগে। পুলিশ আঙ্কেল আমার কথা শুনে অনেকটা খুশি হয়। তারপর সে বলতে লাগে, তোমার বাবা মা এসেছিল সকালে পুলিশ স্টেশনে, তারপর আমি তাদেরকে বলে দিই যে তোমাকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে তোমার মা সেখানে অজ্ঞান হয়ে যায়। আমি আর তোমার বাবা ধরাধরি করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসি। তোমার বাবাকে সাইডে নিয়ে গিয়ে আমি সব কথা খুলে বলি। আমি তাদের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম তারা তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আমার কথা শুনে দেখি তোমার বাবা অনেকটা খুশি হয়। তাহলে তুমি একটা কাজ করো, তোমার বাবাকে ফোন করে তুমি সব কথা খুলে বলো, কোথায় আছো, তোমাকে নিয়ে অনেক চিন্তা করবে তারা। তোমার মা অনেক চিন্তা করছে তোমাকে নিয়ে। ওকে আঙ্কেল। কথাটা বলেই আমি পুলিশ আঙ্কেলের সঙ্গে আরও অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। কথা বলা শেষ করে বাবার নম্বরে ফোন করি। অনেকবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করে ওই পাশ থেকে আদর 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 কান্না স্বরটা ভেসে এসে বলতে লাগে, কে? বাবার কথা শুনে আমি অবাক হয়ে যাই। তার কণ্ঠস্বর যেন লেগে লেগে আসে। কথা বলতে আমি নিমিষেই কান্না করে দেয়। বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা আমি স্বাধীন। আমার নাম শুনে বাবার কাছ থেকে মা ফোনটা কেড়ে নেয়। তারপর বলতে লাগে, বাবা কই আছিস তুই? বাসায় আয়। জানিস না তোকে না দেখলে আমার ভালো লাগে না। দেখ আমি আর তোর বাবা গ্রাম থেকে চলে যাব, তুই জলদি চলে আয়। আর আমি ভালো করে জানি আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। আমি কখনোই আমার ছেলেকে এই শিক্ষা দেইনি। আমি ভালো করে জানি নিশ্চয়ই তোকে ওরা ফাঁসিয়েছে। ফোনের ওই পাশ থেকে মা কান্না করতে করতে বলে কথাগুলো, আর কান্না শুনে আমার চোখ দিয়ে পানি বের হতে লাগে। তারপর মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, মা আমি অনেক ভালো আছি। তারপর মাকে সব কথা খুলে বলি। মা আমার কথা শুনে অনেকটা খুশি হয়, সঙ্গে বাবাও। তারপর বাবা ফোনটা আমার কাছ থেকে নিয়ে বলতে লাগে, আসলে বাবা, আই অ্যাম সরি। তখন চেয়ারম্যানের ওই কথা শুনে মাথায় রক্ত উঠে গিয়েছিল, তাই তোকে মেরেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আমার ছেলে মোটেও এরকম না। তুই আমাকে মাফ করে দে। আর ঢাকায় কোথায় আছিস অ্যাড্রেসটা বল, আমি আর তোর মা আসছি তোকে দেখার জন্য। না মা বাবা তোমাকে এখানে আসতে হবে না। আমি কিছুদিন পর গ্রামে যাব স্কুল থেকে সার্টিফিকেট তোলার জন্য। সেই আঙ্কেলটা আরও বলেছে যে আমাকে সে পড়ালেখা করাবে। তাদের ছেলে নেই, আমাকে তারা ছেলে বানিয়েছে। গ্রামে গিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করব। কথাটা বলে মা বাবার সঙ্গে আরও অনেক কথা বলতে লাগে। পাশে তাকিয়ে দেখি আঙ্কেল এসে দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ ধরে না দাঁড়িয়ে রয়েছে তা জানি না। তারপর বাবা মার সঙ্গে কথা বলা শেষ করে আঙ্কেলের দিকে ফোনটা এগিয়ে দেই। আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা তুমি চলে যাবে তোমাদের গ্রামে। তুমি তোমাদের গ্রামে গেলে তো তোমাকে সবাই আবার মারবে, গ্রাম থেকে তাড়িয়ে দেবে। আঙ্কেল আমি তো চিরদিনের জন্য যাচ্ছি না। আপনারা যেহেতু একটাবার আমাকে ছেলে বানিয়েছেন, তাহলে আমি আপনাদের ছেলে। আর আমি যাব স্কুল থেকে সার্টিফিকেট তোলার জন্য। আর মা আমার জন্য বোধহয় অনেক চিন্তা করছে। তাদের সঙ্গে দেখা করে আবার চলে আসবো। আচ্ছা তুমি যা ভালো বোঝো। তা সার্টিফিকেট বের হতে অনেকটা দেরি হবে, তুমি ততদিন ঢাকা শহরটা ঘুরে ফিরে দেখো। আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর আঙ্কেল রুম থেকে চলে যায়। আমি আঙ্কেলের ফোন তাকে দিয়ে দিই। তারপর বেলকনি দিকে দাঁড়িয়ে ঢাকা শহরের মনোমুগ্ধকর পরিবেশগুলো দেখতে লাগে। দেখি যে যার কাজে ব্যস্ত, কারোর খোঁজ নেওয়ার মতো লোক নেই। দেখতে দেখতে 15 দিন পার হয়ে যায়। রুমে শুয়েছিলাম, ঠিক তখনই দরজায় নক করে আঙ্কেল। দরজার দিকে তাকিয়ে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমি আঙ্কেলকে উদ্দেশ্য করে বলি, তোমাকে না কতবার করে বলেছি আমার রুমে আসবে, পারমিশন নিতে হবে কেন? আসো। তারপর আঙ্কেল রুমের মধ্যে চলে আসে। না রে বাবা, তুই বড় হয়েছিস, তোর পারমিশন না নিয়ে আসলে কেমনটা দেখায় না? আমি আঙ্কেলের কথা শুনে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তারপর আঙ্কেলকে উদ্দেশ্য করে বলি, দেখো তোমরা কি আমাকে তোমাদের ছেলে মনে করো না? তো তুমি পারমিশন নিতে কেন কথাটা বলছিলাম। ঠিক তখনই আঙ্কেল এসে আমার খাটে বসে পড়ে, আমার দিকে একটা ব্যাগ এগিয়ে দেয় আর বলতে লাগে, বাবা ব্যাগটা খোল, জানি না আদৌ তোর পছন্দ হবে কিনা। আঙ্কেলের কথা শুনে আমি তার হাত থেকে ব্যাগটা নেই। দেখি ব্যাগ খুলে একটা বক্সটা খুলে দেখি
নতুন একটা ফোন। ব্যাগের ভেতর আবার তাকিয়ে দেখি একটা বড় বক্সটা খুলে দেখি একটা ল্যাপটপ, দুইটাতে আইফোনের লোগো লাগানো। বুঝতে পারি আইফোন কোম্পানির ল্যাপটপ আর ফোন। আমি অনেক খুশি। নিমিষেই নিজের খুশি আঙ্কেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, আঙ্কেল এইগুলো কার জন্য এনেছেন? ঠিক তখনই দরজা দিয়ে আন্টি হাতে করে ট্রেতে 3 কাপ চা নিয়ে আসতে আসতে দরজা দিয়ে বলতে লাগলো, আমাদের আরো 3-4টা ছেলে সন্তান আছে না, তাদের জন্য এনেছে। ও আচ্ছা, তাহলে এইগুলো আমাকে দিলে কেন? দেখো পাগল ছেলের কাণ্ড, পরিপূর্ণ এনেছি এগুলো। তোর পছন্দ হয়েছে কিনা তো ফোন নেই, সারাক্ষণ তো বাসার মধ্যে বসে থাকিস, শুয়ে থাকিস, মাঝে মাঝে দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকিস। তো তোমায় কি করবে বুঝতে পারছিস না, তাই তো তোর আঙ্কেলকে বলে ফোন আর ল্যাপটপ কিনে নিয়ে এসেছি। তুই ফোনটা দেখ, প্রয়োজন হলে ল্যাপটপে মুভি দেখবি। আন্টির কথা শুনে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যেতে লাগে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে আন্টির দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলি, আমি কখনো ভাবতেই পারিনি গ্রামে সকলের এত অবহেলার শিকার হয়ে শহরে এসে এত ভালো একটা পরিবার পাবো, এত ভালোবাসা পাবো, এত ভালো মা বাবা পাবো। দেখো ছেলের কাণ্ড, তাই কান্না করতে হবে নাকি? আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়ে তো আমাদের কাছে তোকে পাঠিয়েছে, তা না হলে তুই আমাদের বাসার সামনেই কেন চুরি করতে আসবি আর ধরা পড়বি? আমাদের ছেলে সন্তান নেই, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি, তাই হয়তো আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছে, তাই তোকে পাঠিয়েছে। কথাটা বলে আন্টি এসে আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমো লাগিয়ে দেয়। আঙ্কেল দাঁড়িয়ে থেকে সবগুলো দেখছিল আর মিটমিট করে হাসছিল। তারপর চা খেয়ে আন্টি আমার দিকে চা এগিয়ে দেয়। এখন আর আন্টি চা তিতা লাগে না। তাদের সঙ্গে থাকতে থাকতে চিনিমুক্ত চা খেতে অভ্যস্ত হয়ে গেছি। তারপর ল্যাপটপ অন করে সবকিছু সেট আপ করতে লাগে। ফোনটা অন করে দেখি ফোনের মধ্যে আগে থেকেই সিম কার্ড ঢোকানো আছে। তারপর আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, সিম কার্ড সঙ্গে টাকা লোড করা আছে, তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলো। আর হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ওর একটা কলেজ আছে, ওকে বলেছি তোমার কথা। ও বলেছে তোমাকে তাদের কলেজে ভর্তি করে দেওয়ার জন্য। কিছুদিন পরে তো কলেজের ভর্তির ফর্ম দিবে। তা তোমার স্কুল থেকে তুমি কবে গিয়ে সার্টিফিকেট তুলে নিয়ে আসবে? আঙ্কেল আমি তো জানি না স্কুলের সার্টিফিকেট এসেছে কিনা, একটু ওয়েট করেন। আমার একটা বন্ধুকে ফোন করে ওর কাছ থেকে খোঁজ নিয়েছি। তারপর আমার একটা বন্ধুর নাম্বারে ফোন করি। আসলে আমার ফোন ছিল না, বাবার ফোন দিয়ে সব বন্ধুর সঙ্গে কথা বলতাম, তাই ওদের নাম্বার এখনো মুখে ঠোঁটস্থ হয়ে আছে। তারপর আমার ফেভারিট বন্ধু সজীবকে ফোন করি। ফোন রিং হতে লাগে। এক পর্যায়ে ফোন রিসিভ করে। আমি এই পাশ থেকে সালাম দিই, আসসালামু আলাইকুম। আরে স্বাধীন, তুই তুই তো জেলে। তুই জেলে থেকে আমাকে কি করে ফোন করছিস? শালা, তুই আমার কণ্ঠস্বর শুনে আমাকে চিনে ফেলেছিস? শালা, তুই কি করে ভাবলি তোকে চিনতে পারবো না? তোর কথা বলার ধরন শুনে আমি তোকে চিনে ফেলেছি। তা তুই তো জেলে, তোকে কোর্টে চালান করে দিয়েছে তো নাকি? শাস্তি হয়েছে 10 বছর। তা তুই কি করে ফোনে কথা বলছিস আমার সঙ্গে? তারপর আমি সজীবকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগি। আমার কথা শুনে সজীব অবাক হয়ে যায়। অবাক হয়ে আমাকে বলতে লাগে, শালা, তোর কপাল যে মাইরি, যা বলার মতন না। পুরো গ্রামবাসী তো জানে তুই জেলে রয়েছিস, 10 বছরের জেল হয়েছে তোর। কিন্তু পুরো গ্রামবাসীকে জানার পরেও মাঝে মাঝে নেহা এসে আমার কাছ থেকে তোর নাম্বার চাইতো। আমি ভাবতাম মেয়েটা হয়তো পাগল হয়ে গেছে। তার মানে কি নেহার বাবা জানে যে তুই জেলে নেই? মানে কি বলছিস তুই? নেহা আমার নাম্বার চাইবে কেন? আরে সত্যি বলছি, মাঝে মাঝে নেহারা আমরা যে মাঠে খেলতাম সেই মাঠে এসে নাম্বার চাইতো তোর। তার মানে কি নেহা আর নেহার বাবা জেনে গেছে যে আমি জেলে নেই, জেল থেকে বের হয়ে বাইরে আছি? তা তো আমি জানি না রে। তা তুই কেমন আছিস এখন? আর হঠাৎ করে ফোন করলি যে? প্রায় 15-20 দিন হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোকে ফোন করেছি একটা বিষয়ে জানার জন্য। স্কুলে কি সার্টিফিকেট ছেড়েছে? এইখানে একটা কলেজে ভর্তি হব, তার জন্য। হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। আর আমিও কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু পছন্দ মতো কলেজ খুঁজে পাচ্ছি না। সবাই তাদের পছন্দের কলেজে ভর্তি হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। আঙ্কেল আমাকে যে কলেজে ভর্তি করতে চেয়েছিল সেই কলেজে আমি গিয়েছিলাম, অনেক সুন্দর। তুই কি আমার সঙ্গে এইখানে এসে লেখাপড়া করবি? দেখি মা বাবার সঙ্গে কথা বলে তারা কি বলে। তাহলে শোন, আগামীকালকে কিন্তু আমি বাসে আছি।
রাতের আধারে আর তোর সঙ্গে কথা বলছি, এই কথা কাগজে যেন বলিস না। বিশেষ করে নেহাকে কখনোই যেন আমার নাম্বার দিবি না। বাকি কথা কালকে হবে। কথাটা বলেই আমি ফোনটা রেখে দেই। বাবা মা হঠাৎ তাড়িয়ে দেয়। আঙ্কেল আন্টি বলতে লাগে, হ্যাঁ, তোমার বন্ধুকে নিয়ে আসো, একটা খেলার সাথী পাবে। সারাদিন তো দেখিয়ে শুধু বাসার মধ্যে শুয়ে বসে থাকতে, তখন দুই বন্ধু মিলে এনজয় করতে পারবে। তোমার বয়স আমি পার করে এসেছি, আমি জানি তুমি কে, বলো। হ্যাঁ বাবা, তোমার বন্ধুকে নিয়ে আসো এখানে। কথাটা বলেই আমি ফোনটা রেখে দেই। বাবা মা হঠাৎ আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে দেখি আঙ্কেল আন্টি বলতে লাগে, আঙ্কেল আন্টি কথা শুনে আমি অনেক খুশি হই। আঙ্কেল আন্টিকে জড়িয়ে ধরে তাদের গালে চুমু খাই আর বলতে থাকি, আসলেই তোমাদের অবদান ভোলার মতো না। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমার আম্মু আব্বু। দেখো পাগল ছেলের কাণ্ড, ছাড় এবার। আর রাতে তো বোধ হয় তুই গ্রামে যাবি। ড্রাইভারকে বলে দিচ্ছি, তুই আমার গাড়ি নিয়ে যা। আমি আঙ্কেলের কথা শুনে মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর আঙ্কেল আন্টির সঙ্গে আরো কিছু কথা বলি। আঙ্কেল আন্টি ঘুম থেকে তুলে দেয়। আমি ল্যাপটপ চালাতে লাগি। রাতের বেলা সবকিছু গোছগাছ করে নিই। গ্রামে যাওয়ার জন্য গোছগাছ বলতে শুধু নিজের পোশাক আশাক পরে নিয়েছি। এখন আগে স্বাধীন আর নেই, যে কেউ দেখলে চিনতেই পারবে না। তেমন একটা চুলগুলো আগের মতো প্রশ্ন গোছানোর স্পিড করা থাকে। শার্ট প্যান্ট জিন্স এগুলো পরে একদম অন্যরকম, যে কেউ দেখলেই পছন্দ দেখায়, চিনতে পারবে না। রুমের মধ্যে বসে থেকে ফোন চালাচ্ছিলাম। ঠিক তখনই আঙ্কেল রুমের মধ্যে প্রবেশ করে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, অনেক সময় হয়েছে, এখন যাও। পরে আবার দেখবে সিরাজগঞ্জ পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। আচ্ছা বাবা। কথাটা বলেই আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসি। তারপর ড্রাইভার আঙ্কেল গাড়ি চালাতে লাগে তার আপন গতিতে। আমি বাহিরের দিকে তাকিয়ে ছবি দেখছি। মাঝে মাঝে সাই সাই করে দুই একটা বাস আছে। রাতের মনোমুগ্ধকর পরিবেশটা অনেক ভালো লাগছে। ঠিক তখনই ফোনটা হাতে নেই। বাবাকে একটা ফোন করি। ফোন রিং হতেই ফোন রিসিভ হয়। আমি বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগি, বাবা, আমি কিন্তু বাসায় আসি। গাড়িতে উঠেছি, রাত 2টা-3টা হবে। বাসায় গিয়ে পৌঁছাবো, তোমরা কিন্তু কোনো চিন্তা করো না। আচ্ছা বাবা, আয়, ভালোই ভালোই আসিস। তারপর বাবা মার সঙ্গে কথা বলা শেষ করে সজীবকে ফোন করি। আমি গ্রামে আসি। কথাটা বলার জন্য সজীবের সঙ্গে আরও একটু কথা বলি। ফোন রেখে দিয়ে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়িতে হালকা মিউজিক চালাচ্ছে। আমি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে ড্রাইভার আঙ্কেলে ডাকে, বাবা, তোমার দেয়া লোকেশন অনুযায়ী আমি চলে এসেছি। এরপরে কোথায় যাব চিনতে পারছি না। তুমি যদি দেখিয়ে দিতে তাহলে আমি ওইদিকে যেতাম। আমি ভালোভাবে চোখ কষলে সামনের দিকে তাকিয়ে এপাশ ওপাশ থেকে ভালোভাবে তাকে বোঝার চেষ্টা করি কোথায় আছে। তখন বুঝতে পারি এটা আমাদের বাজার। বাজার থেকে আমাদের বাসায় যেতে 10 মিনিট লাগে। তারপর ড্রাইভার আঙ্কেলকে আমি রাস্তাটা দেখিয়ে দিতে লাগি। ড্রাইভার আঙ্কেল সেই অনুযায়ী যেতে লাগে। একটু পর বাড়ির সামনে এসে গাড়িটা ব্রেক করে। গাড়ি ব্রেক করার শব্দ শুনতে পেয়ে মা বাবা বাহিরে চলে আসে। বোধহয় আমার জন্য তারা অপেক্ষা করছিল। আমি গাড়ি থেকে নামতেই মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আমি মাকে কান্না থামানোর জন্য বলি, মা, কান্না করছো কেন? দেখছো না তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল না, দেখো আমি তাদেরকে একদিন এই গ্রাম থেকে বিতাড়িত করব। গ্রাম ছাড়া করব আমি ওদেরকে। হয়েছে বাবা, আর বলতে হবে না। পাপীদের শাস্তি নিশ্চয়ই আল্লাহ দেখাবে একদিন না একদিন। তারপর ড্রাইভার আঙ্কেল গাড়ি ঘুরিয়ে নিয়ে আসে। রাতে বললাম না, তারপর বাসায় চলে যাই। রুমে গিয়ে দেখি রুমটা ঠিক সে আগের অবস্থায় রয়েছে। বোধ হয় মা আমার রুমে অনেক যত্ন নেয়। তখন বাবা আমার কাছে এসে বলতে লাগে, তোকে যখন কোর্টে চালান করে দেওয়ার কথা শুনি অনেক কষ্ট হয়। আমার ছেলেটি কিনা কোর্টে চালান করে দিয়েছে। অনেকে বলেছে তো নাকি ফাঁসি থেকে 7-8 বছরের জেল পর্যন্ত হতে পারে। অনেক কষ্ট লেগেছিল। তোর মা সেই থেকে অনেকটা ভেঙে পড়ে। তোর মা তো রুমটা সারাক্ষণ এসে কান্না করতো। যেখানে যা আছে সেইগুলো সব সময় গুছিয়ে রাখতো। হ্যাঁ বাবা, আমি দেখেই বুঝতে পেরেছি। বাবার সঙ্গে কথা বলছিলাম। ঠিক তখনই মা বাইরে থেকে ডাক দিয়ে বলতে লাগে, কই রে বাবা, ভাই খাবার খেয়ে নি। তোর পছন্দের সব খাবার রান্না করেছি, আয়। তারপর খাবার খেয়ে নেই। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলে কারো কল আসার শব্দে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আঙ্কেল। বুঝতে পারি আঙ্কেল ফোন করেছে। রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে আঙ্কেল বলতে লাগে, বাবা, তুমি পৌঁছেছো? হ্যাঁ আঙ্কেল, চলে এসেছি। অনেক রাত হওয়ায় আপনাদেরকে ফোন করিনি।
তারপর আঙ্কেলের সঙ্গে আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিই। ফোন রেখে টেবিলে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। রুমের মধ্যে এসে দেখি ফোন বাজছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি সজীব লেখা। বুঝতে পারি সজীব ফোন করেছে। ফোন রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে সজীব বলতে লাগে, কি রে শালা, কই তুই? গ্রামে কি এসেছিস? হ্যাঁ আসি, অনেক রাত হওয়াতে তোকে আর ফোন করে বিরক্ত করে নেই। আচ্ছা তুই একটু পর আমাদের বাড়ির দিকে আসিস, তারপর দুজনে মিলে স্কুলে যাব সার্টিফিকেট তুলে আনার জন্য। আচ্ছা তাহলে আমি ফ্রেশ হয়ে তোদের বাসার ওইদিকে যাচ্ছি, ফোন করলে বাড়ির বাইরে চলে আসিস। আচ্ছা, কথাটা বলে ফোনটা রেখে দিই। তারপর বাবা মার সঙ্গে আরো অনেক কথা বলতে লাগি। সজীব বাসার বাইরে আসলে আমাকে ফোন করে। তারপর আমি আমার ব্যাগ থেকে একটা মাস্ক বের করে মুখে পরে নিই, যাতে কেউ বুঝতে না পারে। আরো ভালোভাবে শরীর রঙের চাদর দিয়ে ঢেকে নিই, শীত হয়ে তেমন কেউ একটা বুঝতে পারবে না। তারপর সজীবের সঙ্গে কথা বলতে বলতে স্কুলের দিকে যেতে লাগি। গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ, দুই দিকে সবুজ ধানে ঘেরা, মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা, মাঝে মাঝে কুয়াশা, ধমকা ঠান্ডা শরীরের সঙ্গে লাগছে। এক অন্যরকম ভালো লাগা বিরাজ করছে। এই মুহূর্তটার মধ্যে ঠিক তখনই পেছন থেকে একটা চিরচেনা কণ্ঠে ডাক শুনতে পাই। এত সকালে কই যাচ্ছিস? স্কুলে বুঝি? তা তোর বন্ধুর কি খবর? সাথী নেই? ওর কি খোঁজ পেয়েছিস? আমার থেকে ভালো তোর জানার কথা, কারণ তুই তো ওকে জেলে পাঠিয়েছিস মিথ্যে অভিনয় করে। আরে সজীব, বিশ্বাস কর, আমি কখনো ভাবতেও পারিনি এরকমটা হবে। ভেবেছিলাম হয়তো বা দুই একজন এসে ওকে চড় থাপ্পড় দেবে। এই বিষয়টা যে এত দূর পর্যন্ত করাবে ভাবতেও পারিনি। একদিন ওদের বাগানে আম পাড়তে গিয়েছিলাম, তখন স্বাধীন আমাকে দেখতে পায়। তারপর আমাকে কান ধরে উঠবোস করায়। শেষমেশ স্বাধীন ওর কাছ থেকে আমাকে ক্ষমা চাওয়ায় আমি অনেক রেগে যাই। রাগের বশে কাজগুলো করে ফেলেছি রে। জানি না আদৌ স্বাধীনের কাছ থেকে মাফ চাইতে পারবো কি না। আচ্ছা বাদ দিয়ে সেসব কথা, ওই ছেলেটাকে পুরো থেকে কোথায় যাচ্ছিস তোরা দুইজন? ও আমার মামাতো ভাই। আমি স্কুলের দিকে যাচ্ছি সার্টিফিকেট তোলার জন্য, তাই ওকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আমিও ওইদিকে যাচ্ছি, চল তিনজন একসঙ্গে যাই। তারপর সজীব আর নেহা টুকটাক কথা বলছিল। আমি শুধু নেহার কথোপকথন শুনে যাচ্ছি। একটা মেয়ে কিভাবে এতটা ভালো অভিনয় করতে পারে, এখন আবার বলছে সে ভাবেনি এরকমটা হবে। নির্ঘাত আগে থেকে জানতো আমার সঙ্গে এমন নির্মম অত্যাচার করবে ওর বাবা, না হলে এরকমটা করতো না। ঠিক তখনই নেহা আমাকে ছাড়া করে সজীবকে উদ্দেশ্য করে বলে, আমার কেন জানি এই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যেন দেখেছি মনে পড়ছে না। ছেলেটা চলতো, চলাফেরা, হাঁটাচলা সব যেন কার সঙ্গে ম্যাচিং করছে, কিন্তু বুঝতে পারছি না। নেহার কথা শুনে সজীব থতমত খেয়ে যায়। নিজেকে সামনে নিয়ে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আরে পাগল নাকি তুই? কি করে ওকে চিনবি? ও তো ঢাকায় থাকে, কালকে এসেছে আমাদের বাসায়। আচ্ছা বাদ দে সেসব কথা। তা তুই কোথায় লেখাপড়া করবি? আমি তো ওর সঙ্গে আগামীকাল ঢাকায় চলে যাচ্ছি, ওখানে একটা ভালো কলেজে ভর্তি হব। আমি আর কোথাও যাব না, গ্রামেই থাকবো। একজনের মায়ায় পড়ে গিয়েছে আমি, জানি না আদেও সেই মায়া কাটাতে পারবো কি না। আর শোন, তোকে একটা কথা বলি, যদি কখনো স্বাধীন তোর সঙ্গে যোগাযোগ করে তাহলে বলিস আমি অনেক অনেক অনুশোচনার মধ্যে আছি ওর বিষয়টা। আর এও বলিস আমাকে যেন মাফ করে দেয়। হাসি, এখন আমি একটু ওইদিকে যাব। আমি শুধু দাঁড়িয়ে হারছিলাম আর শুধু নেহার বলা কথাগুলো শুনছিলাম। নেহা চলে যায়। সজীব আমাকে তার কোনোই দিয়ে গোদা দিয়ে বলতে লাগে, কি বুঝলি তুই? নেহার বলা কথাগুলো ভাবছিলাম। ঠিক তখনই সজীবের কথা শুনে আমার ধ্যান ভেঙে যায়। আমতা আমতা করে বলতে লাগে, কি বুঝবো? কি বোঝার কথা বলছিস তুই? ওর তো সব অভিনয়। আরে না, অভিনয় না। এর আগেও যখন আমার কাছে এসেছে তোর কথা জিজ্ঞেস করতে, তখন দেখেছি ও কান্না করেছে। আবার আজকেও দেখলাম কথাগুলো বলতে বলতে ওর চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসলে এর থেকেও বড় বিষয়, নেহা হয়তো তোকে ভালোবেসে ফেলেছে, যা বলতে পারিনি তোকে। এর জন্য তো বললো একজনের মায়ায় পড়ে আছে, এই মায়ার গ্রামটা ছাড়তে চাচ্ছে না। আরে কি বলছিস কি তুই এসব আবল তাবল? যা কখনো হবার নয় তা ভাবাটা একটা বোকামি। আচ্ছা বাদ দে সেসব কথা, চলে এসেছি চল। তারপর স্কুলের ভিতরে প্রবেশ করি। সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যাই। প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে আমি আমার মুখ থেকে মাস্কটা খুলে ফেলি। প্রিন্সিপাল স্যার আমার দিকে একটু ভালোভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করে। একটু পর প্রিন্সিপাল স্যার আমাকে চিনতে পেরে বলতে লাগে, আচ্ছা আমি যদি ভুল না ভাবি তাহলে তুমি স্বাধীন। তোমাকে না জেলে থাকার কথা, তা তুমি এইখানে কেন? স্যারের কথা শুনে আমি একটু বাঁকা হাসি দিই। তারপর স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগে,
আল্লাহ যখন তাকে যেখানে ইচ্ছা সেখানে রাখবে। স্যার প্লিজ হেল্প করবেন। আপনি কাউকে যেন বলবেন না আমি এখানে এসেছিলাম আর আমি জেলে নেই, বাহিরে। আরেকটা হেল্প করেন আমাকে, আমার সব কাগজপাতিগুলো দিন। আমি ঢাকায় একটা কলেজে ভর্তি হব, এর জন্য কাগজপত্রগুলো দরকার। না না বাবা, কাউকে বলবো না, বাট তোমার এই চেহারা দেখে আমি তো পুরো অবাক। আগে কেমন হাবাগোবা ছেলে ছিলা, তোমাকে তো এখন দেখতে পুরো অন্যরকম লাগছে। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি পিয়নকে ডাক দিয়ে তোমার প্রয়োজনীয় সব কাগজপাতিগুলো আনছি। একটু পর পিয়ন চলে আসে, তারপর আমার সব কাগজপত্রগুলো গুছিয়ে দেয়। আমি আর সজীব কাগজপত্রগুলো নিয়ে স্কুল থেকে বেরিয়ে যাই। তারপর সজীব তার বাসায় গিয়ে সবকিছু গোছগাছ করে নেয়। আমি বাসায় এসে মা বাবার সঙ্গে আরো অনেকক্ষণ কথা বলে তাদের কাছ থেকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। প্রায় 5 ঘন্টা পর এসে ঢাকায় পৌঁছায়। দরজার কাছে এসে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দেয়। আমাকে দেখতে পেয়ে আমার কাছ থেকে ব্যাগটা তার হাতে নিয়ে বলতে লাগে, বাবা কেমন ছিল তোমার গ্রামের ঘোরা? অনেক এনজয় করেছো বুঝি? মা বাবার সঙ্গে দেখা হয়েছে অনেকদিন পর। আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর সজীবকে দেখে আন্টিকে উদ্দেশ্য করে বলতে লাগি, মা এইটা হচ্ছে সজীব, যার কথা তোমাদেরকে কালকে বলেছিলাম। এই সে, ও আজ থেকে এইখানে থাকবে, আর আমি যে কলেজে ভর্তি হব সেই কলেজে ও ভর্তি হবে। আমার কথায় সম্মতি জানায় আন্টি। তারপর রুমের মধ্যে চলে যায়। সজীবকে অন্য আরেকটা রুম দেখিয়ে দেয়। পরের দিন সকালবেলা আঙ্কেল ড্রয়িং রুমে বসে থাকে। আমি গেস্ট রুমে আঙ্কেলের কাছে এসে বসে বলতে লাগি, আচ্ছা বাবা, কিছু মনে করো না। তোমাকে যতদিন ধরে বাসায় এসেছি দেখছি তুমি কোনো কাজ করো না, সারাক্ষণ বাড়িতে থাকো। তাহলে তোমার এত সয় সম্পত্তি কি করে হলো? আমার কথা শুনে আঙ্কেল বাঁকা হাসি দিয়ে বলতে লাগে, ও আচ্ছা, এই ব্যাপার। শোনো, আমি একজন মেজর কর্নেল। আমি এই জীবনে অনেক টাকা জোগাড় করেছি, বৃদ্ধ হয়ে গেছি, এখন সেই সব টাকা ব্যাংক থেকে বের করে চলছি। এছাড়াও আমার এই শহরে 2টা গার্মেন্টস আছে, ওইগুলো দেখাশোনা করছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তারপর সজীব চলে আসে। তারপর সজীব আমি আঙ্কেলের কলেজে চলে যাই। কলেজের সবাই দেখি আঙ্কেলকে জেনে। তারপর প্রিন্সিপালের রুমে গিয়ে আমাকে আর সজীবকে ভর্তি করে দেয়। তারপর ক্লাসরুমে চলে যায়। প্রথম দিনে সকলের সঙ্গে আমাকে আর সজীবকে পরিচয় করিয়ে দেয়। এইভাবে পেরিয়ে যায় দিনটা। ধীরে ধীরে দিনগুলো পার হতে লাগে, ততই আমি উন্নত হতে লাগি। প্রায় 5 বছর পর চেয়ারম্যান সাহেব, আপনার এখন সাম্রাজ্য ধ্বংসের পথে। শুনতেছি নতুন নাকি জেলা টিউনি আছে আমাদের জেলাতে, যার কিনা আপনার ওপর অনেক লোভ। সে টিউনি হয়ে আসার আগে আপনার সম্পর্কে সব ডিটেলস কালেক্ট করা শুরু করেছে। কি বলছিস তুই এসব? নতুন টিএনও আসছে, সে আমার উপর লেগেছে। আমি ওদের ভাবসাব ভালোই বুঝতে পারি। আসুক আগে, ওদের কাছে গিয়ে 2-3টা টাকার বান্ডিল ফালিয়ে দিলেই ওরা খুশি হবে। বাদ দে সেই সব কথা। আমার সাম্রাজ্য ধ্বংস করার মতো এখনও কেউ এই পৃথিবীতে জন্ম নেয়নি। কথাটা বলে চেয়ারম্যান সাহেব হা করে হাসতে লাগে। ঠিক তখনই দরজার কলিং বেলের শব্দ পায়। লোকটা গিয়ে দরজা খুলে দেয়। দেখে একটা লোক এসেছে। চেয়ারম্যান সাহেব তাকে দেখতে পেয়ে বলে, আরে ওসি সাহেব যে, আপনি এখানে? আপনি বললে আপনার অফিসে যেতাম, তা হঠাৎ করে আমার কথা মনে পড়লো আপনার। কিছু কি বলবেন? আপনার নামে কোর্ট থেকে অনেকগুলো নোট এসেছে, তাই দেওয়ার জন্য স্বয়ং আমি চলে আসলাম। আমি বলি কি, নতুন টিএনও সাহেব এসেছে, তার সঙ্গে কি আপনার কোনো শত্রুতা ছিল নাকি উনি আসার পর থেকে দেখছি আপনার সব বায়োডাটা জোগাড় করছে? কোথায় কি করেন, কত টাকার মালিক আপনি, কি কি আছে সব কিছু। কে ওই টিএনও সাহেব যে কিনা আমার পিছু লেগেছে? ওকে তো দেখে নিব আমি। হাসাইলেন চেয়ারম্যান সাহেব, আপনি সামান্য চেয়ারম্যান, আপনি আমার উপরে কথা বলতে পারবেন? আর উনি এই জেলার সব থেকে বড় মাধ্যমগুলো তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনার চেয়ারম্যান পদটা সে 1-2তেই নষ্ট করে দিতে পারবে, বুঝলেন? আমি বলি কি, আপনি গিয়ে তার সঙ্গে দেখা করেন, এতে ভালো হবে। অন্যদিকে আমি 5টা বছর অনেক পরিবর্তন করে ফেলেছি নিজেকে নিয়ে গেছি সফলতার একদম উত্তম পর্যায়ে। সামান্য একটা ছেলে থেকে এখন পিওনও হয়েছি, তাও আবার নিজ জেলার। অনেকে রিকোয়েস্ট করার পরে পেয়েছি নিজে জেলায় পোস্টিং। মূলত আমার জেলায় পোস্টিং হয়ে আসার মূল কারণ হচ্ছে চেয়ারম্যান, যে কিনা আমার ছোটবেলা থেকে দেখা পর্যন্ত এখনও তার চেয়ারম্যান পদটা দখল করে নিয়েছে।
অন্যায় অবিচার করে। এখন সেসবের প্রতিশোধ নিব। আমি চেয়ারের সঙ্গে হেলান দিয়ে কথাগুলো ভাবছিলাম, ঠিক তখনই দরজা কড়া নাড়ার শব্দ শুনতে পাই। তারপরে কেবিনের মধ্যে আসার জন্য পারমিশন দিই। আজকে চেয়ারে বসার প্রথম দিন এতগুলো ফাইল দেখে আমি অবাক হয়ে যাই। তখন সামনে থাকা লোকটা বলতে লাগে, স্যার, অবাক হবেন না, এগুলো সব তারাস থানার পুরাতন ওসির বিরুদ্ধে মামলা ফাইল। আর আপনি যে বলেছিলেন না যে আপনাদের চেয়ারম্যানের সম্পর্কে A to Z তথ্য, এই ফাইলগুলোতে সব আছে। মানে আপনি কি বলছেন সাজ্জাদ সাহেব? উনি তো আমাদের আগের অতিথি ছিলেন, উনি তো অনেক সৎ ছিলেন, ওনার বিরুদ্ধে মামলা মানে বুঝতে পারছি না। স্যার, আমি তাই শুনেছিলাম, কিন্তু এই মামলাগুলো সব চেয়ারম্যান করেছে। আর সাজ্জাদ সাহেব আপনার সঙ্গে দেখা করার জন্য বাইরে অপেক্ষা করছে। আমি কি তাকে ভেতরে পাঠিয়ে দিব? আমি ঠোঁটের কোণায় এক চিন্তা হাসি রেখা টেনে ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগে, সাজ্জাদ সাহেবকে ভেতরে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, এখন নতুন একটা দল গঠন করুন, যেখানে চেয়ারম্যানের সব পাপ কুকর্মের প্রমাণাদি নিয়ে আজকে চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে পারি যেন আমরা। আচ্ছা স্যার, আপনি একটু ওয়েট করেন না, আমি দেখছি। চেয়ারম্যানের বিরুদ্ধে তো আমাদের সব প্রমাণাদি জোগাড় করতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। আমাকে 1 ঘন্টা সময় দিন। আচ্ছা, তাহলে তুমি এখন যাও আর সাজ্জাদ সাহেবকে তুমি ভিতরে পাঠিয়ে দাও। আমার কথা শুনে ছেলেটা কেবিন থেকে চলে যায়। একটু পর দরজায় কড়া শব্দ শুনতে পাই। আমি সামনের দিকে তাকিয়ে দেখি একটা মধ্যবয়স্ক লোক। আমি দেখে প্রথমবারে চিনতে পারি। আমার কাছে পারমিশন চাইলে আমি পারমিশন দিই। কেবিনের সামনে আসে আমি চেয়ার থেকে উঠে সাজ্জাদ সাহেবের পায়ে গিয়ে সালাম করি। আমার এমন কান্না দেখে সাজ্জাদ সাহেব তো পুরো অবাক হয়ে যায়। আমাকে প্রশ্ন করে, বাবা, কে তুমি? আর আমাকে তুমি পায়ে ধরে সালাম করছো কেন? তোমাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। বোধহয় কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। তারপর আমি সাজ্জাদ সাহেবকে শক্ত করে জড়িয়ে ধরি। তারপর তাকে ছেড়ে দিয়ে বলতে লাগি, স্যার, আমি স্বাধীন, যাকে আজ থেকে প্রায় 6 বছর আগে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল। যে চেয়ারম্যান আর তার মেয়ে তাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন, মনে আছে স্যার? মানে বাবা, তুমি সেই স্বাধীন? তোমার কথা কি করে ভুলতে পারি বলো? আমার সারা জীবনের পুলিশি লাইনে কখনো এরকম কেউ দেখিনি, তাই তো তোমাকে ছেড়ে দিয়েছিলাম। তোমার কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে, তাই তো তোমাকে প্রথম দেখায় কেমন যেন চেনা চেনা লাগলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এত দূরে এসে পৌঁছেছ। আমি স্যারের কথা শুনে একটু হেসে বলতে লাগি, স্যার, ইচ্ছা থাকলে উপায় হয়। বসুন বসুন, এখানে বসুন। কথাটা বলে আমি আমার চেয়ারে গিয়ে বসি। অন্যদিকে সাজ্জাদ সাহেব আমার কেবিনের সামনে চেয়ারম্যান বসে পড়ে। তারপর আমি তাকে উদ্দেশ্য করে বলতে লাগি, আচ্ছা চেয়ারম্যান আপনার নামে এতগুলো মামলা করেছে কেন? আসলে বাবা, বলো না, চেয়ারম্যানের সব অন্যায় অপকর্মের উপর আমি কথা বলতাম। এটা দেখে চেয়ারম্যান খেপে গিয়ে আমার নামে একসঙ্গে অনেকগুলো কেস করে। এতে আমার পুলিশের চাকরি চলে যায়। সেই থেকে কোর্টে চক্কর কাটছি। চেয়ারম্যান শুধু আপনার সঙ্গে নাই, অনেকের সঙ্গে অন্যায় করেছে। এর শাস্তি তাকে পেতে হবে, হাতে নাতে পেতে হবে, আর সেটা হবে আজকেই। তারপর আমি পিয়নকে ডাক দিই কফি আনার জন্য। তারপর পিয়ন কফি আনলে আমি আর আঙ্কেল খেতে লাগি। প্রায় 2 ঘন্টা পর ছেলেটা আমার কেবিনে আসে। তারপর চেয়ারম্যানের সব অন্যায় অপকর্মের কথা বলতে লাগে। তারপর আমি গাড়ি নিয়ে বের হয়ে সঙ্গে আশেপাশে 2টা থানা জানিয়ে দিই চেয়ারম্যানের সব অপকর্মের কথা, যেন সে পালাতে না পারে। অন্যদিক দিয়ে চেয়ারম্যান সব কথা আগে থেকে শুনে পালানোর প্রস্তুতি নিতে যাবে, সেই তখনই সেখানে হাজির হয়ে আমরা হাতে নাতে চেয়ারম্যানকে ধরে ফেলি। চেয়ারম্যানের সব অপকর্মের কথা বললে চেয়ারম্যান রাজি হয় না। পরবর্তীতে প্রমাণ দেখালে সে রাজি হয়। পরে তাকে কোর্টে চালান করে দেওয়া হয়। তারপর আমি কেবিনে এসে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলি। যাক, আমার জীবনে পরশত্রু শাস্তি দিতে পারলাম, তাও আবার হাতে নাতেই। তারপর আর অফিসে না থেকে বাসায় যাওয়ার জন্য বের হই। মা বাবা কেউ জানে না আমি এখানে এসেছি, তাও আবার তাদের জেলায় জড়ানো হয়েছি। তারপর বাড়ি চলে আসি। বাড়ির বাইরে এক এক করে 3টা গাড়ি ব্রেক করে পুরো গ্রামের মানুষ তো অবাক হয়ে যায়। ঠিক তখনই দরজা খুলে বাইরে বের হয়ে আমি। তারপর সেখানে থাকা একটা লোক পুলিশকে উদ্দেশ্য করে বলি, স্যার, ছেলেটাকে। তখন পুলিশ বলে, ছেলেটা হচ্ছে আপনাদের গ্রামেরই সন্তান স্বাধীন। পুলিশের কথা শুনে লোকটা অবাক হয়ে যায়। পুরো গ্রাম ছড়িয়ে যায় স্বাধীন এ জেলার টিওনো হয়ে এসেছে। সে চেয়ারম্যানকে উচিত শাস্তি দিয়েছে। তারপর আমি বাড়ির ভেতরে প্রবেশ করি। দেখতে পাই ঠিক সে আগের অবস্থায় মা রান্না করছে, সঙ্গে আরও একটি মেয়ে যাকে সাহায্য করছে। আমি বুঝতে পারলাম না মেয়েটাকে। হঠাৎ নজর পড়ে আমার দিকে, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, বাবা, তুই এসেছিস? আমার মন বলছিল তুই আসবি।
এর জন্যই দেখ তোর পছন্দের সব খাবার রান্না করেছি। তারপর মার সঙ্গে কথা বলতে লাগে। ঠিক তখনই নজর যায় মেয়েটির দিকে। সেই চিরচেনা চেহারার মধ্যে এখনো সেই উজ্জ্বলতা রয়ে গেছে। আমি আর চিনতে ভুল করলাম না, এটা নেহা। আমি মাকে উদ্দেশ্য করে বললাম, মা, ওই মেয়েটা এখানে কেন? ওই বাজে মেয়েটা এখানে কেন? ওর কারণে আমি তোমাদের কাছ থেকে দূরে থেকেছি প্রায় 6টা বছর হলো। ও এ বাসায় কি করছে? দেখ বাবা, তুই কি ভুল বুঝিস না। ওর কথা শুনে আমি যা বুঝতে পারলাম, নেহামার কোনো ভুল নেই। ও তো আমাদের সঙ্গে রয়েছে প্রায় 4 বছর হলো। মার কথা শুনে তো আমি অবাক হয়ে যাই। নেহা আমাদের বাসায় রয়েছে, তাও আবার 4 বছর হলো। কেন? মাকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বললাম, কেন? আরে বলিস না, হঠাৎ করে একদিন বিকেলে আমার কাছে আসে, তারপর পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আমার পা ধুয়ে তোর বাবার পা, বাবার পা ধরে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে, আর তার ভুল স্বীকার করে। সঙ্গে এও বলে তোকে নাকি সে অনেক ভালোবাসে। সে ছোটবেলা থেকেই চেয়েছিল তোকে শুধু বড়দের কাছ থেকে বকা শোনাবে, কিন্তু এরকমটা হবে ভাবতে পারিনি। তুই মেয়েটাকে ক্ষমা করে দে বাবা, তোর জন্য অপেক্ষা করছি 4 বছর হলো। ওকে কত করে বললাম তোমার বাসায় যাও, চেয়ারম্যানও এসেছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যায় না। বলেছে এটা আমার শ্বশুর বাড়ি, এখানেই সে থাকবে। মা, এটার অভিনয়। নির্ঘাত অন্য কোনো মতলব আছে ওর ভিতরে। ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। এখন থেকে আমি এখানে থাকবো। ওকে দেখতে চাই না এক মুহূর্ত আমি আমার চোখের সামনে। বাবা যা, তুই অনেক ক্লান্ত, তুই রুমে যা, ফ্রেশ হ, তারপরে কথা বলবো। তোর বাবা মাঠে গিয়েছে কাজ করার জন্য, আসুক। তারপর আমি আমার রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি আমার রুমটা সে আগের মতোই গুছিয়ে রেখেছে। বোধহয় কেউ থাকে। কাপড় চোপড় রাখার আল্লাহর দিকে তাকিয়ে দেখি মেয়েদের পোশাক। হয়তোবা নেহা এখানেই থাকতো আমার রুমে। এটা দেখে অনেকটা রাগ হয়, কিন্তু নিমেষে নিজেকে সামনে নেই। খাটে গিয়ে বসে ফোন চাপছিলাম, ঠিক তখনই খট করে দরজা লাগানোর শব্দ পাই। দরজার দিকে তাকিয়ে দেখি নেহা হাতে একটা গ্লাসের শরবত তৈরি করে আমার দিকে এনে এগিয়ে দেয়। আমি নেহার হাত থেকে শরবত না নিয়ে ফোনের দিকে নজর দিই। নেহা আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, আমি জানি তোমার সঙ্গে যা করেছি কখনোই ক্ষমার যোগ্য না, তারপরেও যদি তোমার মন চাই তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই আমার জীবনকে পুরো হেল করে দিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই। যা তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা। আমার কথা শুনে মুহূর্তে নেহার 2 চোখ ভর্তি অগ্নিবর্ণ ধারণ করে। হাতে থাকা গ্লাসটা টেবিলের উপর খট করে রাখে। এটা দেখে আমার একটা ভয় পায়। তারপর নেহা আমার কাছে এসে আমার কলার চেপে ধরে খাটের উপর ফেলে দিয়ে আমার বুকের উপর বসে বলতে লাগে, ওই ভালো করে বলছি তাই না তোর কানে যাচ্ছে না? ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবি। ভুলে গিয়েছিস কিন্তু আমি চেয়ারম্যানের মেয়ে। নেহার কথা শুনে আমার হাসি পায়। না হেসে খুব কষ্ট করে হাসি থামিয়ে দিই। আমার হাসি দেখে নেহা আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট নামিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে নেহা বলতে লাগে, ও সরি, ভুল হয়েছে। এখন তো আমি আর চেয়ারম্যানের মেয়ে নেই। তুমি তো কিছুক্ষণ আগেই আমার বাবাকে জেলে ভরে দিয়ে আসলে, তাই না? শ্বশুর বাবাকে জেলের ভেতরে ঢুকিয়ে দিলে কেমন মেয়ের জামাই তুমি? দেখো একদম বাজে কথা বলবে না। ছাড়ো আমাকে, ছাড়ো। আর তোমার সাহস কি করে হয় আমাকে লিপিস করা? সাহসে দেখেছো কি? এখন তো শুধু শুরু, বাকিটা না হয় বিয়ের পর দেখাবো। 6 বছর হলো তুমি যতটা কষ্ট সহ্য না করেছো তার থেকে বেশি কষ্ট সহ্য করেছি আমি। তিলে তিলে পুরো শেষ হয়ে গিয়েছে। আমার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেছে, এই অনুশোচনা নিয়ে, সঙ্গে তোমাকে হারানোর ভয় নিয়ে। কিন্তু আর না, তোমাকে হারাতে দেব না। আই লাভ ইউ। নেহার কাঁপা কাঁপা ঠোঁট দেখে নিজেকে আর সামলাতে পারি নাই। তারপর আমার বুকের উপর থেকে ফেলে দিয়ে ওটো আমি নেহার বুকের উপর বসে পড়ি। তারপর ওর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে প্রায় 10 মিনিট পর ছেড়ে দিই। তারপর ওর উদ্দেশ্য করে বলে উঠি, আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি। হয়তো তুমি অবাক হচ্ছ, তাই না? আমি মাঝে মাঝে গ্রামে আসতাম, তোমার সব কর্মকাণ্ড দেখতাম, লক্ষ্য করতাম, এর মধ্যে তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপর যখন দেখি তুমি তোমার বাবার সঙ্গে রাগারাগি করে আমার বাবা মার কাছে এসে থাকো, তাদেরকে শাশুড়ি মা, শাশুড়ি আব্বা বলে ডাকো, শুনে অনেকটা হাসি পায়, কিন্তু নিজেকে সামনে নেই। ওরে বাটপার, তার মানে তুমিও গ্রামে আসতে, আমাকে দেখে যেতে, তারপর কিন্তু আমার যে মনের ভিতর
একদিনও আকাঙ্ক্ষা ছিল, তা তুমি তো দেখোনি তোমাকে পাওয়ার জন্য। তখনই দরজায় কড়ানাড়ার শব্দ শুনতে পাই। নেহা ওপর থেকে আমি উঠে পড়ি। নেহা তার কাপড় চোপড় ঠিক করে দরজা খুলে দেয়। দরজা খুলতে দেখে মা দাঁড়িয়ে আছে। স্বাধীন, তোর বাবা এসেছে, তোর সঙ্গে দেখা করবে। তারপর আমি ঘর থেকে বের হয়ে বাবার কাছে যাই। তারপর বাবার সঙ্গে কথা বলতে লাগে। কথা বলার এক পর্যায়ে বাবা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, অনেক তো হলো, এখন ছেলের বিয়ে দিতে হবে ভেবেছি আগামী শুক্রবারে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। পারিবারিকভাবে যেহেতু নেহার বাবা এখন হাজতে, সেহেতু পারিবারিক দেওয়াটাই ভালো হয়। তুমি কি বলো মা নেহা? বাবা, আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমার কোনো অমত নেই। 3 দিন পর বাসর ঘরের দরজার বাইরে অপেক্ষা করছি, যাব কি যাব না। ঠিক তখনই সজীব আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। বাহির থেকে সজীব বলতে লাগে, দরজা কিন্তু সকাল হওয়া অবধি আর খুলবে না। কথাটা বলে সজীব চলে যায়। আমি সামনের দিকে তাকাতে দেখি নেহা আমার কাছে এসে পা ধরে সালাম করতে নেবে। ঠিক তখনই আমি নেহাকে তার 2 হাত চেপে ধরে নিজের সঙ্গে জড়িয়ে নেই। তারপর নেহাকে খাটে শুয়ে দিয়ে হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে, যা আপনাদের না জানলেও চলবে। বিয়ে করুন, তারপরে জানতে পারবেন। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।